গুড মর্নিং। তো এখন আমরা বেরিয়ে পড়েছি দীঘা যাওয়ার উদ্দেশ্যে। যদিও আমাদের ট্রেন ছিল সকাল 6:30টায় হাওড়া থেকে, কিন্তু আমি সেই অনুযায়ী ভোর 3টের সময় উঠে সমস্ত রান্না বান্না শুরু করে দিয়েছিলাম, প্যাকিং করে নিয়ে যাব বলে কিছু খাবার দাবার। তো 3টের সময় উঠে সব কিছু রান্না বান্না করছি, যখন অলমোস্ট প্রায় হয়ে এসেছে তখন দেবর পাপা ট্রেনের টাইমটা মানে স্টেটাসটা আর কি চেক করছিল যে ট্রেনে কতটা কী কোন টাইমে। তো দেখলো কি আমাদের ট্রেন 3.5 ঘন্টা 3 ঘন্টা মতন লেট। তো তারপরে ও বললো যে ঠিক আছে রান্নাবান্না করে রেখে আবার একটু ঘুমিয়ে নাও, কারণ আগের দিন বিধান বেগমের বার্থডে গেছে, তো তার জন্য দিনটা অনেকটাই রাশ গেছে। তো ওই জন্য আবার আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো তারপরে টাইম অনুযায়ী উঠে আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম। যেহেতু বিধান বিভান সকালবেলা ঘুম থেকে উঠেই বেরিয়েছে, তো ওরা তো কিছু ব্রেকফাস্ট করে আসেনি। তো ওদের খাবারটা আমি স্টেশনে বসেই খাওয়াচ্ছিলাম, কারণ স্টেশনে পৌঁছেও দেখলাম যে তখনও পর্যন্ত না ট্রেনের কোনো অ্যানাউন্স করেছে, না প্ল্যাটফর্ম দিচ্ছে, জাস্ট দেখাচ্ছে যে তাম্রলিপ্ত এক্সপ্রেস টাইম ডিলে ডিলে এরকম বারবার দেখাচ্ছে। তো কিছুই বুঝতে পারছি না কি করব, বসে বসে স্টেশনেতেই টাইম পাস করছি। বেপর পাপা আবার ডোনাট নিয়ে এসেছে, আর সাথে নিয়ে এসেছে একটা কোল্ড কফি আর চিকেন প্যাটিস। আবার এই দিকে দেখছি 15 আগস্টের রোড শোয়ের জন্য প্র্যাকটিস হচ্ছে হাওড়া স্টেশনেতে। বেবু সেটাই রেকর্ডিং করছে। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এলো আমাদের ট্রেন। অনেক লেট এসছে, রীতিমতো আমরা প্রচণ্ড বোর হয়ে পড়েছিলাম, বিশেষ করে বিতান আর বিভান। আর এই যে আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন দীঘা। আমাদের দীঘা পৌঁছাতে পৌঁছাতে বেজে গেল 4:30 প্রায় বিকেল। তো আমরা এবার যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। সবাই প্রচণ্ড টায়ার্ড, কারণ আমরা স্টেশনে অনেকটা সময় ধরে বসে ওয়েট করেছি। তারপর ট্রেন প্রচণ্ড স্লো আসছিল, প্রচুর স্লো আসছিল। বাচ্চারাও প্রচণ্ড বোর হয়ে গেছিলো। আবার রিজার্ভেশনও ছিল নন এসিতে, বিকজ এসিতে কোনোভাবেই রিজার্ভেশন পাওয়া যায়নি। আর এই চলে গেলাম আমাদের হোটেলের সামনে। এটা হলো আমাদের হোটেল, হোটেলটার নাম দা পিকু। হোটেলের মধ্যে পৌঁছে গেছি আমরা। বেবর পাপা এখন রিসেপশনে চেকিংয়ের ফর্মালিটিস পূরণ করছে, আর বাচ্চারা তো সুইমিং পুল দেখে প্রচণ্ড খুশি। বিধান বলছে আইস ক্লোজ করো, আইস ক্লোজ করো, তোমাকে একটা জিনিস দেখাবো। যদিও হোটেলের রুম আমাদের আগে থেকেই বুক করা ছিল, তো ওর বাবা জাস্ট ফর্মালিটিসটাই পূরণ করছে। এবার আমাদের হাউসকিপার নিয়ে যাচ্ছে আমাদের রুমটা দেখাতে। আমার দাদাও সে কথা বারবার বলেছিল। সেটা আমিও জানি, কিন্তু ঠিক আছে
শরীরে প্রচণ্ড ক্লান্তি আর পেটে অনেকটা খিদে থাকা সত্ত্বেও ঘুম দেখে সবার মন খুশি হয়ে গেল। বাচ্চারা তো বিছানায় লাফালাফি শুরু করে দিয়েছে আনন্দে, কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এখানেও তো আছে সুইমিং পুল, এই তো সুইমিং পুল আছে, অ্যাম্পল স্পেস আছে বাদবানিতে। খুবই সুন্দর, খুবই সুন্দর। এর পরের আসলে এটাই নেবে। খুবই সুন্দর হয়েছে। বেডেতে জাম্প করে না। সেখানে ব্ল্যাঙ্কেট, এখানে একটা লকার আছে। এইমাত্র খাবার দিয়ে গেছে। বাইরে খেতে যেতে আর ইচ্ছে করছে না, তাই হোটেলেতেই ফোন করে 3 প্লেট ভাত অর্ডার করে নিয়েছিলাম। আর বাড়ি থেকে আমি চিকেন রান্না করেই নিয়ে এসেছিলাম, ঝাল ছাড়া। তো সেইটা দিয়েই 5:30টার সময় আমরা লাঞ্চ করছি। এত ঝমঝম করে বৃষ্টি হচ্ছে যে আমরা একটু বাইরে বেরোলাম। দুপুরে স্নান তো হলোই না, পুরো দিনটা পুরো মিস হয়ে গেল। মানে দীঘাতে এসে স্নান না করলে সমুদ্রে তো সেই দিনটা মিসই বলা চলে। আর রাত্রে একটু বেরোলাম ঘুরতে, সেও একদম এত বৃষ্টি হচ্ছে যে আমরা দাঁড়াতেও পারছি না, কিছুই না। কিছু কিনতে আসেন। অল্প ঘোরাঘুরি করে আমরা খুব তাড়াতাড়ি ফিরে যাচ্ছি হোটেলে, কারণ আমরা সবাই খুব টায়ার্ড। দুপুরে কারোর ঘুম হয়নি, সারাটা দিন জার্নি করেই কেটেছে। তো ভাবলাম যে না, তাড়াতাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। এখন আমরা পৌঁছে গেছি আমরা যে হোটেলে আছি সেই হোটেলেরই একটা রেস্টুরেন্টে। কিন্তু এই রেস্টুরেন্টে এসে দেখলাম সমস্ত খাবারের এতটাই দাম, তো আমরা কিছু অর্ডার না করে চুপচাপ আমরা রুমে চলে গিয়েছিলাম। এবং তারপরে আমরা বাইরে গিয়ে আবার রাতের খাবার দাবার কিনে নিয়ে এসে আমরা খাওয়া দাওয়া সেরেছি। তো দীঘার প্রথম দিনের এক্সপিরিয়েন্সটা ছিল কিছুটা এই রকম।